ভারত বাংলাদেশ যুদ্ধ ঘোষণা। পরিকল্পিতভাবে ভারত বাংলাদেশে পানি ছেড়েছে, মহাবিপদে পড়েছে শেখ হাসিনা। ডক্টর ইউনূস এখন কি করবেন, বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। দেশের বন্যা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেছে অন্তর্বর্তীকালীন সরকারি উপদেষ্টা পরিষদ। বাদ খুলে দেওয়া হয়েছে, এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে। আমি মনে করি যে এই যুদ্ধটা যদি শুরু হয়, ডক্টর ইউনূসের সরকার এই যুদ্ধটাতে অবতীর্ণ হয়, ভাইরা আমরা ধৈর্য হারা হবেন না, আমরা সবাই মিলে তাদের পাশে দাঁড়াতে হবে, আমরা সবাই মিলে আমাদেরকে উদ্ধার অভিযান চালাতে হবে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের সংবাদটি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আপনারা কি জানেন ভারত বাংলাদেশ যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে, যে কোনো সময় ভারত বাংলাদেশের সঙ্গে যুদ্ধ লেগে যেতে পারে। আপনারা জানেন কিছুদিন আগে শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করতেছে। তিনি ভারতে যাওয়ার পরপরই ভারত সরকারকে পটিয়ে বাংলাদেশের ক্ষতি করতে চাচ্ছে, কারণ তিনি তো এখন দেশে নেই। ডক্টর ইউনূস প্রধানমন্ত্রীর দায়িত্বে আছে। বাংলাদেশের জনগণের কাছে প্রধানমন্ত্রী এই ডক্টর ইউনূসকে খারাপ বানাতে চাচ্ছে। তিনি এটাই মানুষের মধ্যে প্রমাণ করতে চাচ্ছে যে শেখ হাসিনাই ভালো ছিল, ডক্টর ইউনূস ভালো না। সম্মানিত দর্শক শ্রোতা, এখন ডক্টর ইউনূস এই মন্ত্রণালয় সামলাবে, নাকি এই দেউলিয়া বাংলাদেশকে গঠন করবে, নাকি দেশটাকে সংস্কার করবে, নাকি সঠিক নির্বাচনের আয়োজন করবে, নাকি বন্যার্তদের সাহায্য করবে? ভারতের থেকে পানি আসার কারণে বাংলাদেশের অনেক কয়েকটি জেলা বর্তমানে পানির নিচে অবস্থান করতেছে, পানির নিচে ডুবে গেছে। তার মধ্যে লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী সহ আরো অনেক কয়েকটি জেলা। বাংলাদেশ ক্ষতিগ্রস্ত করার পেছনে একমাত্র শেখ হাসিনারই হাত। সম্মানিত দর্শক শ্রোতা, ডক্টর ইউনূস এখন কি করবেন? বাংলাদেশের ভবিষ্যৎ কি? আমরা কি আজীবন ভারত সরকার মোদির কাছে মাথা নত করে থাকবো? এর থেকে কি বাঁচার কোনো উপায় নেই? আজকের এই ভিডিওটি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আপনাদের অনুরোধ করতে আছে আজকের এই ভিডিওটি দেখার জন্য। তো বেশি দেরি না করে আমরা ভিডিও ক্লিপে চলে যাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। এই যুদ্ধে আমাদের প্রত্যেকেরই সামিল হতে হবে। আমি মনে করি যে এই যুদ্ধটা যদি শুরু হয়, তাহলে আমি আমার জায়গা থেকে একজন প্রবাসী হিসাবে এই যুদ্ধের ইকুইপমেন্টে আমার ব্যক্তিগত জায়গা থেকে, ভাই আমি বেশি বড় লোক মানুষ না, তারপরে 50,000 টাকা দিব। এটা আমার অনলাইনে জবান। যদি ডক্টর ইউনূসের সরকার এই যুদ্ধটাতে অবতীর্ণ হয়, আমি মনে করি সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশি প্রবাসীরা আমাদের টাকায় এরকম 2-4টা ইকুইপমেন্ট তৈরি করা যায়। দর্শক, আমরা চাচ্ছি ভারত যেখানে ফারাক্কা ব্যারেজ তৈরি করেছে, তিস্তা ব্যারেজ তৈরি করেছে, সেগুলোর বিকল্প হিসাবে আমরা যেন আরেকটা ব্যারেজ তৈরি করি। কারণ এরা গতকালকে সারা বাংলাদেশে যা ঘটলো রাতের আধারে বা সারা দিনে, এই যে এদের ব্যারেজগুলোকে খুলে দেওয়ার পরে সারা বাংলাদেশে একটা কি বলা হয় যে আপনার হুট করেই এই যে বন্যাটা হইল, এই দৃশ্য দেখা মানুষ মারা যাচ্ছে। ভারতের আমজনতার প্রতি আমাদের গোসা নেই, কিন্তু ভারতের মিডিয়াগুলো বরাবর এমন আচরণই করে থাকে। একটা মিডিয়া যুদ্ধ শুরু হয়েছে। আমরা দেখছি যে ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের এই বন্যা নিয়ে কি লিখছে জানেন? ত্রিপুরা ফ্লাড। তারা বাংলাদেশে এরপর লিখছে, ভারত ছাড়লো জল, হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতর আরজি। তোদের কাছে কে আরজি করছে? আরে আমরা এখন আরজি টারজির সময় নাই। যে যুদ্ধ শুরু হয়েছে ব্যারেজ টু ব্যারেজ, আমাদের ব্যারেজ করা এখন সময়ের দাবি। ভয়াবহ এই বন্যায় বাংলাদেশের মানুষ ছাড়াও কিন্তু ভারতের ত্রিপুরা রাজ্যের সাধারণ মানুষ বিপদে আছে। আমি আমার গতকালকের ভিডিওতে বলছি, ত্রিপুরা তো এই মুহূর্তে অস্বাভাবিক বৃষ্টি হচ্ছে। আর এই সকল কিছুর মধ্যে বাংলাদেশি বন্যা দুর্গতদের নিয়ে আপনার নির্লজ্জ হাস্যরস করছে ভারতীয় সংবাদ মাধ্যম G24 আওয়ার্স। চিন্তা করা যায়, তারা বাংলাদেশিদের দুঃখ দুর্দশাকে প্রহসন করে সংবাদ প্রকাশ করছে। সংবাদের শিরোনাম, ভারত ছাড়লো জল, হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতর আরজি। দর্শক, G24 ঘন্টার মতন সংবাদ মাধ্যমের এমন শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে একটা সাইবার যুদ্ধ। অনেকে দাবি করছেন বাংলাদেশিদের বন্যার পানিতে ইচ্ছে করে ডুবিয়েছে ভারত, কারণ কোনো রকম পূর্ব সতর্কতা ছাড়া রাতের আধারে যে বাঁধ খুলে দিয়েছে, সেইটা আসলে দুইটা দেশের মধ্যে যে কূটনৈতিক সম্পর্ক, এটা তারা পারে কিনা। যদিও তারা বলছে যে তারা তাদের দেশে অতিপ্রাকৃত সৃষ্টির কারণে, বৃষ্টির কারণে পরিস্থিতি আউট অফ কন্ট্রোল, সেই কারণে ছেড়ে দিয়েছে, কিন্তু একটা ওয়ার্নিং তো আপনারা দিবেন, দেন আমরা আমাদের জায়গাগুলো থেকে যেন সচেতন হতে পারি। তবে দীর্ঘ 53 বছর, এটা গত 15 বছর ইতিহাস না, ইতিহাস একটু পেছনে যেতে হবে। আমাদের দুইটা রাজনৈতিক দল, এখানে কেউ আছে ভারতকে বিরোধী করে একটা রাজনীতি করতেছি লাইক বিএনপি বা অন্যান্যরা, আবার আওয়ামী লীগ ভারতকে সাপোর্ট করে রাজনীতি করতেছে। কিন্তু এই দেশের জনগণের যে স্বার্থ, এই যে বন্যা হয়, এই যে ধরেন তারা পানি ছেড়ে দেয়, এই যে ধরেন পানি আটকাই দেয়, এগুলার
লোকসানের ভাগিদার কে হচ্ছে? আমাদের দেশের সাধারণ মানুষ। আর আমাদের সরকাররা বৈশা বৈশা পাকড়া পাকড়া কথা বলে, আমজনতারে নিয়ে চাইল ডাইল মুড়ির ডিব্বা এগুলা পাঠায়, মানুষের ঘর বাড়ি ভেঙে যাচ্ছে, বন্যার পানি ঢুকতেছে, একটা নদীর বাঁধ ঠিকমতো কোথাও নাই, যেখানে যাও আছে এগুলার গত বেশ কয়েক বছরে কোনো রকম সংস্কার হয়নি। বাঁধের নামে বিলিয়নস অফ ডলার এই লুটেরারা কাইটা নিয়ে গেছে। নদী তীরবর্তী অঞ্চলগুলো থেকে মাটি খেকুরা, আপনারা দেখবেন যে প্রত্যেকটা এলাকার যে উজানের জায়গাগুলা বা চরের জায়গাগুলা মাটি খাইয়া সমান করে ফেলছে। দৃশ্যত কোনো ব্যবস্থা গত 53 বছরে ওইভাবে আসলেই কিন্তু নেওয়া হয়নি। আমার মনে হয় যে আমাদের কূটনৈতিকভাবে যে যুদ্ধ সাইবার ওয়ার্ল্ডে শুরু হয়েছে, যেই যুদ্ধ নেটিজনদের মধ্যে শুরু হয়েছে, সেই যুদ্ধে আমাদের এদের সাথে অন্য কথা না বলা, ইউরোপের হোক, আমেরিকার হোক, চীনের হোক, আমরা প্রবাসীরাই সক্ষম এরকম একটা তিস্তা ব্যারেজ যা লাগে বানানোর জন্য টাকা পয়সা হিসাব দেন, সারা পৃথিবী দেখা প্রবাসীরা টাকা পাঠাবে। আমরা আশা করি এটার ব্যাপারে এদের এই যে মিডিয়া, ভারতীয় টেলিভিশনগুলোকে বাংলাদেশে বন্ধ করে দেওয়া উচিত এদের এই ধরনের অধ্যত্বপূর্ণ অ্যাক্টিভিটিসের জন্য। এর আগেও এই 5ই আগস্টের পর আপনারা দেখেন এদের মিডিয়াগুলা বাংলাদেশ সম্পর্কে কি পরিমাণ ভুয়া গুজব নেতিবাচক তথ্য ছড়িয়েছে। বিবিসির মতন আন্তর্জাতিক গণমাধ্যম, তারপর হচ্ছে যে ডয়চে ওয়েলের মতন গণমাধ্যম, সেগুলো কিন্তু প্রকাশ করেছে যে এরা কিভাবে ভারতের জনগণকে উস্কানি দিচ্ছে। এই যুদ্ধে হারার সুযোগ নাই, ব্যারেজের বিকল্প ব্যারেজ সেইটা আমরা তৈরি করতে চাই। কারা কারা আছেন একমত কমেন্টে লিখেন। দেশ বিদেশে যারা শুনছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আপনাদেরকে অনুরোধ করছি দ্রুত আমাদের এই লাইভটি শেয়ার করে দিবেন এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনারা জানেন এখন এই মুহূর্তে আমাদের বন্যা পরিস্থিতি এমনটা ভয়াবহ যে আজকে আমরা সকালবেলা এখান থেকে রওনা দিতে চেয়েছিলাম এবং গাড়িতে ওঠার পরে আমাদের সেই জায়গার যারা টিম তারা আমাদেরকে বেশ কিছু তথ্য দিয়েছেন যে এই মুহূর্তে কোনো ধরনের আপনার ত্রাণ তৎপরতার চাইতেও বড় তৎপরতা হচ্ছে তাদেরকে উদ্ধার করা, বোট নিয়ে তাদের কাছে হাজির হওয়া, তাদেরকে সেখান থেকে উদ্ধার করে কোনো আশ্রয় কেন্দ্রে কিংবা উপকূলে নিয়ে আসা। পরিস্থিতি এমন জটিল হয়েছে যে রাস্তায় মহাসড়কে পানি, মানে আপনি যদি কাউকে ত্রাণ দিতে চান সেই মহাসড়কের পানি ভেঙেও ত্রাণ দিবেন, সেই ত্রাণের মানুষগুলো এখন হাহাকার করছে শুধু বাঁচার জন্য। মানে আমি আপনাদেরকে কি ভাষায় বলবো যে আমার ভাইয়েরা বোনেরা গতকালকের সারা রাত কিভাবে তারা কাটিয়েছে এটা বোঝা এবং বলা এবং এটা সত্যিকার অর্থে বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই মুহূর্তে আমাদের সবার আগে মানুষকে উদ্ধার করা দরকার, যেই উদ্ধার তৎপরতা সাধারণ নাগরিকের পক্ষেও অনেক অংশে সম্ভব নয়। কারণ এখানে বোর্ডের প্রয়োজন, এখানে পর্যাপ্ত পরিমাণ হেলিকপ্টারের প্রয়োজন, এখানে যে কোনো উপায়ে আপনার বাহন প্রয়োজন যেটা দিয়ে মানুষ পানির উপর থেকে ভেসে এসে একটা উপকূলে উঠতে পারে। সেই পরিস্থিতি এখন সেনাবাহিনী সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। আপনারা এই ফেনী, লক্ষ্মীপুর সহ এখন শুধু আমরা গতকালকে পর্যন্ত কুমিল্লা সহ বিভিন্ন জায়গার নাম বলেছি, এখন আর কুমিল্লাও নয়, এখন আরও ভয়াবহ আকারে চতুর্দিকে ওই অঞ্চলটা প্রায় 7-8টা জায়গায় জেলায় আজকের এখন বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমার পক্ষ থেকে যে টিম, দুটো টিম থাকবে, একটি আমি ঢাকা থেকে রওনা দেওয়ার কথা, আরেকটি চট্টগ্রাম, দুটো টিমই আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সেখানে যাব এবং আমরা সেখানে গিয়ে তারপরে আমাদের পক্ষ থেকে যে ধরনের সাহায্য দরকার সেটা আমরা করব। সেই জায়গায় আমাদের সাহায্য করতে আমাদেরকে আরও একদিন সময় নিয়ে তারপরে হয়তো যেতে হবে। কিন্তু এই মুহূর্তে দেশবাসীর কাছে অনুরোধ সেটা হচ্ছে আমাদের সমগ্র ভাইদেরকে তাদের উদ্ধার তৎপরতার জন্য ঐক্যবদ্ধভাবে চেষ্টা করা দরকার। উদ্ধার তৎপরতার জন্য যে কোনো অবস্থায় তাদেরকে উদ্ধার করতে হবে। আমরা জানি না যে ভয়াবহতা কতটা রূপ ধারণ করেছে, কারণ তাদের নেটওয়ার্ক থেকে শুরু করে সব কিছু থেকেই তারা অনেকাংশে বিচ্ছিন্ন। যদিও সরকার নেটওয়ার্ক ব্যবস্থা ফ্রি করে দিয়েছে, বিভিন্ন অপারেট কোম্পানিগুলো করে দিয়েছে, কিন্তু তারা তো কারেন্ট, বিদ্যুৎ কিছু থেকে বিচ্ছিন্ন থাকার কারণে দেখা যাবে যে যোগাযোগই হয়তো অনেকে করতে পারছে না। প্রিয় ভাইরা, সে কারণে আমাদের সবাই মিলে আমরা তাদের পাশে দাঁড়াবো, তাদেরকে সহযোগিতা করব। আমাদের টিম আজকে যেতে পারিনি, কিন্তু আজকে না যেতে পারলেও আমরা এই মহাসড়ক থেকে একটুও যদি যাওয়ার পরিবেশ অনুকূলে হয়, আমরা ইমিডিয়েটলি আমাদের পক্ষ থেকে চট্টগ্রাম থেকে একটা টিম এবং আমাদের পক্ষ থেকে একটা টিম, এই দুটো টিম যাবে। যেহেতু এটা ত্রাণ তৎপরতার জন্য, যেহেতু আমার সাধ্যের মধ্যে কোনো ট্রলার নাই, আমার সাধ্যের মধ্যে কোনো স্পিড বোট নাই, আমার সাধ্যের মধ্যে কোনো লঞ্চ বা কোনো কিছু বহন নাই, অর্থাৎ আমি এই জাতীয় জায়গায় সহযোগিতা করার মতো এবিলিটি আমার হাতে এই মুহূর্তে নেই। কিন্তু সবাই মিলে যেটা করতে হবে, যার যেটা আছে সে সেটাতে এগিয়ে আসতে হবে। আপনি আসবেন আপনার এই তৎপরতা নিয়ে, আমি আসবো আমার তৎপরতা নিয়ে, বা অন্য ভাইয়েরা বোনেরা যে যেখান থেকে পারছেন আপনারা তাদের পাশে দাঁড়ান। আমি দেখলাম যে বর্তমানের এই জায়গায় আপনার সাধারণ ছোট ছোট বাচ্চারা
পানির ভিতরে ভাসিয়ে দিচ্ছে। অনেক মা বাবা নাকি দেখেছি যে গাবলায় করে মানে ছোট একটা ভেলায় করে তার সন্তানকে ছেড়ে দিচ্ছে যে অ্যাটলিস্ট সে বেঁচে থাকুক। কার উদ্দেশ্যে ছাড়ছে, কোথায় যেয়ে পড়বে, কার কাছে গিয়ে উপস্থিত হবে, এইরকম পরিস্থিতিই নাকি নাই। আজকের এই আগ্রাসনটা করেছে ভারত। ভারতীয় আগ্রাসন আমাদেরকে চেপে ধরেছে। তারা আজও আমাদের উপরে এই পানি শোষণ নীতি, পানি দিয়ে তারপরে আমাদেরকে মারার চক্রান্ত করছে। দেখেন আমাদেরকে কিন্তু 5 দিন 2 দিন আগে তাদেরও বন্যা পরিস্থিতি যাই হোক না কেন, তারাও কিন্তু আজকের এখানে আমাদের এই পরিস্থিতিতে তারা নোটিশ দিতে পারতো যে বাংলাদেশের এ ধরনের পরিস্থিতি হতে পারে, আমরা কিন্তু ছেড়ে দিচ্ছি। কিন্তু তারা কিন্তু সেটা ছাড়েনি। তারা কিন্তু আজকের সেই জায়গায় আমাদেরকে নোটিশ ছাড়া এরকম পানি ছেড়ে দিয়ে সমগ্র মানুষকে পানির ভিতরে বন্দি করে ফেলেছে। এখন ওরা মনে করছে যে এই পানির মধ্যে বন্দি করে দিয়ে হয়তো আমাদেরকে নরম করতে পারবে। আমি বিশ্বাস করি কোনোদিনই এটা সম্ভব নয়। বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ, বাংলাদেশের সাধারণ নাগরিক ঐক্যবদ্ধ, বাংলাদেশের সমগ্র জনগণ ঐক্যবদ্ধভাবে এই ধরনের অপকর্মের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকবো। আগেও ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকবো। প্রিয় ভাইরা, আমরা ধৈর্য হারা হবেন না। আমরা সবাই মিলে তাদের পাশে দাঁড়াতে হবে। আমরা সবাই মিলে আমাদেরকে উদ্ধার অভিযান চালাতে হবে। আমি সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানাই। সেনাবাহিনী সহ বিভিন্ন সোসাইটির যারা বিভিন্ন অর্গানাইজেশন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি দেখেছি তাদের অক্লান্ত পরিশ্রম, দেখেছি তাদের ভিডিও, দেখেছি তাদের বিভিন্ন ধরনের মানে তারা কি অ্যাক্টিভিটিস আমি দেখেছি যে তারা যেভাবে সাহায্য করছে সেটা কিন্তু তারা চেষ্টা করছেন। তবে এইরকম নোটিশ ছাড়া হঠাৎ লক্ষ লক্ষ মানুষকে উদ্ধার করা, সেটা যত বড় শক্তিশালী বাহিনী হোক সম্ভব নয়। অতএব বেসরকারি যত আপনার কি বলে বাহন রয়েছেন, আপনার একটা স্পিড বোট রয়েছে কিংবা ট্রলার রয়েছে কিংবা নৌকা রয়েছে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে আপনি সেটা নিয়ে অন্তত এই ফেনীবাসীর পক্ষে, এই কুমিল্লাবাসীর কাছে, এই আক্রান্তকারী নোয়াখালীর কাছে বা আশেপাশের যেসব অঞ্চল এরকম হয়েছে সেই জায়গায় আপনারা যাওয়ার চেষ্টা করুন। আপনাদের পক্ষ থেকে আপনারা সেই সহযোগিতা অব্যাহত রাখুন। বেসরকারিভাবে আপনারা সবাই মিলে সেই কাজ করুন। সারা বিশ্বের বিভিন্ন নাগরিকরা গতকালকে ঘুমায় নাই, বহু মানুষ জাগ্রত থেকেছে, বহু মানুষ আমাদেরকে ব্যক্তিগতভাবে খোঁজ নিয়েছে। আপনারা রেমিটান্স যোদ্ধা যারা আছেন, আপনারা আমাদের এই ভাইদের পাশে দাঁড়ান। তাদের পাশে আপনি নিজে পারলে নিজে দাঁড়ান, কোনো সংস্থার মাধ্যমে পারলে সংস্থার মাধ্যমে দাঁড়ান। বিশেষ করে আগামী 1-2 দিন পরে দুর্যোগটা আরও বেশি আকার ধারণ করবে, কারণ পানি যখন একটু কমবে তখন এই মানুষগুলোর খাদ্য, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করতে হবে। অতএব আমাদেরকে সেই প্রিপারেশনই নিতে হবে। আমিও সে কারণেই আজকের আমাদের যে যাত্রাটা ছিল, যাওয়ার প্ল্যান ছিল, ওইখানেরই স্থানীয় নাগরিকরা বলেছেন যে ফয়জুল ভাই, আপনি যদি স্পিড বোট না দিতে পারেন, বোর্ড না নিয়ে আসতে পারেন, আপনার আজকের আসার মধ্যে কোনো কল্যাণ নেই, বরং আপনার গাড়ি রাজপথে হয়তো বন্ধ হয়ে যেতে পারে। কারণ সেখানে এখন কোমর সমান পানি, কোনো জায়গায় হাঁটু সমান পানি, যেখানে ঢাকা থেকে রওনা দিয়েও যাওয়ার মতো পরিস্থিতি নেই। সেনাবাহিনীর বড় বড় গাড়িগুলোতে করে স্পিড বোটগুলো নেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে বোর্ড নেওয়া হচ্ছে। আমাদের এই তত্ত্বাবধায়ক সরকারের যারা উপদেষ্টা রয়েছেন তাদের সহযোগিতায় বিভিন্ন জায়গা থেকে তারা যাচ্ছেন, করছেন। কিন্তু আমাদেরকেও দাঁড়াতে হবে। সেক্ষেত্রে আপনারা আমাদের যে পদ্ধতিটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে, আপনারা সেই জায়গা থেকে সাহায্য করবেন। আমি ইতিমধ্যেই আপনাদেরকে নোটিশ দিয়েছি, আমাদের পক্ষ থেকে আমাদের 2টো টিম থাকবে ইনশাল্লাহ। সেক্ষেত্রে আপনারা আমাদেরকেও সহযোগিতা করতে পারেন, আমরা আপনাদের। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন ডক্টর ইউনূসকে বাংলাদেশের জনগণের চোখে খারাপ বানানোর জন্য শেখ হাসিনার পরিকল্পনা কি। তিনি বাংলাদেশ জনগণের কাছে এটাই বুঝাতে চাচ্ছে যে ডক্টর ইউনূস ভালো না, শেখ হাসিনাই ভালো। সম্মানিত দর্শক শ্রোতা, ভারত থেকে বাংলাদেশে পরিকল্পিতভাবে পানি ছেড়েছে, এমনকি বাংলাদেশে অনেক ক্ষতি হয়েছে, বাংলাদেশের অনেক কয়েকটি জেলা পানির নিচে ডুবে গেছে। এখন ডক্টর ইউনূস কি করবে বলেন, আপনারাই বলেন। সম্মানিত দর্শক শ্রোতা, তিনি কি বাংলাদেশ সামলাবে নাকি ওইদিকে এই বাংলাদেশের ক্ষতিগ্রস্ত মানুষদের সামলাবে? বাংলাদেশ তো দেউলিয়ার পথে। যাই হোক, সম্মানিত দর্শক শ্রোতা, ডক্টর ইউনূসের এখন পরিকল্পনা কি, আপনাদের সাধারণ জ্ঞান থেকে যদি কিছু বলতে মন চায় ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, আপনাদের জন্য একটাই মেসেজ, বাংলাদেশের জন্য সর্বদা দোয়া করবেন। এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার খপ্পরে যেন বাংলাদেশ আর না পড়তে পারে। তো আপনাদের অনুরোধ করতেছি, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে থাকার জন্য।